এই ঐতিহাসিক দিনে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটি। তারেক রহমান কিন্তু নেমে গেছেন গাড়ি থেকে এবং তারেক রহমান এগিয়ে যাচ্ছেন সংবর্ধনা স্থলের দিকে। আমরা সেই চিত্রটি কিন্তু দেখছি, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। উচ্ছ্বসিত জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাসে কিন্তু দেখতে পাচ্ছি যে তারেক রহমানকে দেখার জন্য তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে যে অভ্যর্থনা জানানো হবে সেই অভ্যর্থনা জানানোর যে মঞ্চ জুলাই 36 এক্সপ্রেসওয়েতে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কথা না বাড়িয়ে চলুন আমরা সকালে স্ক্রিনে চলে যাই। এই ঐতিহাসিক দিনে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটি সংগ্রামী আহ্বায়ক, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আমি বক্তব্য রাখার জন্য উঠি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় নেতা, আপনাদের নেতা, বাংলাদেশের গণমানুষের নেতা, গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেতা, আমাদের আগামীর বাংলাদেশের দিক নির্দেশক, এদেশের গণতন্ত্রের রক্ষা কবচ, স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষা কবচ, আমাদের প্রিয় নেতা, প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনাদের সামনে আপনাদেরকে ধন্যবাদ জানাবেন, জাতির প্রতি কৃতজ্ঞতা জানাবেন। গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে, গণতন্ত্র অবমুক্ত হয়েছে, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন। তিনি আমাদের মাঝে ফিরে আসতে পেরেছেন। আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের গণমানুষের নেতা, আমাদের প্রাণ প্রিয় নেতা, বাংলাদেশের আগামী দিনের দিক নির্দেশক জনাব তারেক রহমান, জনাব তারেক রহমান। বাংলাদেশের রাজনীতির পালাবদল বদলে দিয়েছে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্র। পাল্টে গেছে আঞ্চলিক বন্ধুত্ব ও কূটনৈতিক সমীকরণ। এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে ভারত বাংলাদেশ সম্পর্কে। ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং বাণিজ্যিকভাবে ঘনিষ্ঠ এই সম্পর্ক 2024-এর গণঅভ্যুত্থানের পর বড় ধরনের টানাপোড়েনের মুখে পড়ে। বর্তমানে যা পৌঁছেছে সর্বোচ্চ উত্তেজনা ও তিক্ততার পর্যায়ে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে ভারত বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে নয়, বরং আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে দেখে। অভিযোগ করা হয় আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ও আধিপত্য বিস্তার করে আসছে নয়াদিল্লি। একই সঙ্গে বিএনপি ও ইসলামপন্থী দলগুলোকে সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করেছে ভারত। সম্প্রতি ভারতের সঙ্গে টানাপোড়েনের অন্যতম কারণ হল বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা ও আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে আশ্রয় দেওয়ার অভিযোগ। এর সঙ্গে যুক্ত হয়েছে জুলাই আন্দোলন এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী হিসেবে পরিচিত শরীফ ওসমান বিন হাদির মৃত্যু। এসব ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব আরো তীব্র হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, দেশের রাজনীতিতে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ ইসলামপন্থী দলগুলো ইতিহাসের সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে, যা ভারতের জন্য বাড়তি উদ্বেগের কারণ। অভিযোগ রয়েছে শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে ইসলামপন্থীদের কঠোরভাবে দমন করা হয়েছিল। সেই দলগুলি এখন প্রকাশ্যে রাজনীতির মাঠে সক্রিয়। এই প্রেক্ষাপটে দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে দেশের মাটিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বিএনপি। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারায় দেশের সবচেয়ে বড় অভিজ্ঞ রাজনৈতিক দল হিসেবে বিএনপি এখন প্রধান শক্তি। ফলে বাস্তবতা বিবেচনায় নিয়ে বিএনপির উপর আস্থা রাখা ছাড়া ভারতের সামনে খুব বেশি বিকল্প নেই। এদিকে ইন্ডিয়া টুডে তারেক রহমানের দেশে ফেরাকে ভারতের জন্য একটি ইতিবাচক সংবাদ হিসেবে দেখছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভারত বিএনপিকে তুলনামূলকভাবে বেশি উদার ও গণতান্ত্রিক বিকল্প হিসেবে বিবেচনা করছে। যদিও দুই পক্ষের সম্পর্কের ইতিহাসে টানাপোড়েন রয়েছে, নয়াদিল্লির আশা তারেক রহমানের প্রত্যাবর্তনে বিএনপির নেতাকর্মীরা আরো সংগঠিত হবে এবং দলটি আগামী সরকার গঠনে সক্ষম হবে। ইন্ডিয়া টুডে আর উল্লেখ করেছে, খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশ ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল, চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি চালিয়েছিল এবং পাকিস্তানের সঙ্গে দূরত্ব ধরে রেখেছিল। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে সেই অবস্থানে পরিবর্তন এসেছে এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার ইঙ্গিত দেখা যাচ্ছে। আর এতে উদ্বেগ বেড়েছে ভারতের।
প্রতিবেদনটিতে জামায়াত ইসলামী সহ কয়েকটি ইসলামপন্থী দলকে চরমপন্থী হিসেবে আখ্যা দিয়ে বলা হয়েছে, ভারত এসব দলকে সরাসরি হুমকি হিসেবে দেখে। সে কারণেই বিএনপির উপর আস্থা রাখতে বাধ্য হচ্ছে নয়াদিল্লি। আর ঠিক এই বাস্তবতায় তারেক রহমানের দেশে ফেরাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছে ভারত। 17 বছর নির্বাসনের পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ফেরা বহুমাত্রিক। বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা সূচিত হবে এমনটাই আশা সবার। তবে দেশের মাটিতে পা রেখেই রেকর্ড বুকে নাম লেখালেন তারেক রহমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর আর কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এত দীর্ঘ সময় নির্বাসনে থেকে দেশে ফেরেননি। 17 বছর 3 মাস 14 দিন সময়ের হিসেবে তারপরে আছেন ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ খোমেনি, পাকিস্তানের বেনজির ভুট্টো। 1964 সালে রেজা শাহের শাসনের বিরোধিতা করে দেশ ছাড়তে হয় আয়াতুল্লাহ খোমেনিকে। ইরাক, তুরস্ক হয়ে ফ্রান্সে ঘাঁটি গাড়েন তিনি। 15 বছর পরে 1979 সালে দেশে ফেরেন খোমেনি। তার ফেরার পরপরই দেশটিতে অনুষ্ঠিত হয় গণভোট, তৈরি হয় নতুন সংবিধান, পাল্টে যায় ইরানের পরিচয়। 2 দফা নির্বাসনে থেকে নির্বাচনের অংশ নিতে 2007 সালে দেশে ফেরেন পাকিস্তানের বেনজির ভুট্টো। কিন্তু নির্বাচনী প্রচারণার মধ্যেই আততায়ীর গুলিতে প্রাণ দিতে হয় তাকে। বেনজির ভুট্টোর মতো তারেক রহমানও দেশে ফিরেই নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। তবে বেনজিরের সাথে পার্থক্য হলো, বেনজির পাকিস্তানে যাওয়া আসার মধ্যেই ছিলেন, একাধিকবার নির্বাসনে যান তিনি। তারেক রহমান জনসভা সম্ভবত পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক সমাবেশ। বিএনপি দাবি করেছে জনসভায় 50 লাখ মানুষের সমাগম হয়েছে। পৃথিবীর ইতিহাসে বৃহত্তম রাজনৈতিক জনসভাটি হয়েছে 2003 সালে ইরাক যুদ্ধের বিরুদ্ধে। ইতালির রোমের সেই সমাবেশে দল মত নির্বিশেষে প্রায় 30 লাখ মানুষ যোগ দেন। তারেক রহমানের জনসভায় ঠিক কত লোক হয়েছে তা এখনো সুনির্দিষ্টভাবে বলা না গেলেও বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন বিটিআরসি জানিয়েছে, তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে 1 কোটি 10 লাখেরও বেশি সিম ঢাকায় প্রবেশ করেছে। আর পূর্বাচলে 300 ফিটের সমাবেশ স্থলের কাছের টাওয়ারগুলিতে 30 লাখেরও বেশি সিম অ্যাক্টিভ আছে। অর্থাৎ যে কোনো হিসেবে এটি ছিল পৃথিবীর বৃহত্তম সমাবেশ। রেকর্ড হয়েছে তারেকের ফ্লাইটের নজরদারিতেও। শুধু একটি ওয়েবসাইটে প্রায় 50,000 মানুষ তারেকের বিমানটিকে ফলো করেছেন। অন্যান্য ফ্লাইট স্ক্যানিং সাইটেও ছিল হাজারো মানুষের ভিড়। সবাই জানতে চেয়েছেন তারেক রহমানের বিমান এখন কোথায় আছে। প্রতীক্ষা ছিল কখন নামবেন তাদের প্রিয় নেতা। শুধু ওয়েবসাইটে নয়, সারা পৃথিবীতে ফেসবুক, ইউটিউব এবং গুগল সার্চেও শীর্ষে ছিলেন তারেক রহমান। এমন অসংখ্য রেকর্ড গড়ে দেশে ফেরা তারেক রহমানের কাছে প্রত্যাশাও সীমাহীন। এই প্রত্যাশার চাপ কি করে সামলাবেন তিনি? যেন শুধু যাত্রা নয়, দেখছেন রাজনৈতিক সংকট নিরসনের এক সম্ভাবনা। আমরা আশা করি একটি সফল প্রোগ্রামের মাধ্যমে জাতির উদ্দেশ্যে জনাব তারেক রহমান আগামী রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে তার একটি নির্দেশনা দিবেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন, দলকে সুসংগঠিত রেখেছেন, ঐক্যবদ্ধ রেখেছেন, জাতিকে আশার আলো দেখিয়েছেন এবং সেই আমাদের প্রিয় নেতা আগামীকাল বাংলাদেশের মাটিতে পা দেবেন। আমরা উচ্ছ্বসিত। প্রিয় নেতাকে এক নজর দেখার আকাঙ্ক্ষা সবার চোখে মুখে, তাই উৎসবের আমেজ সবার মাঝে। আনন্দভাবে আজকে ঢাকামুখী হয়েছেন যে তারেক রহমানকে আগমনে গ্রহণ করার জন্য, এবং এয়ারপোর্টে যখন নামবে সবাই তাকে মনে করেন যে আমরা ওয়েলকাম জানাবো। তারেক রহমানকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় সম্বর্ধনা বাংলাদেশবাসী দেবে ইনশাআল্লাহ, এবং এই সম্বর্ধনার সভায় আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত শুনে আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই মূল্যবান মতামত জানিয়ে যাবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার রাখার সাথে থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।